সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করছি। গত কয়েকদিনে WBSLST 2 তার যে কিছু ঘটনার অগ্রগতি হয়েছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হলো ফাইনাল প্যানেল প্রকাশিত হয়েছে এবং সেই প্যানেল নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। সেই বিষয়ে কিছু আমার নিজস্ব মতামত আমি এখানে দিতে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। যেটা বলার সেটা হচ্ছে 11-12-এর বিভিন্ন সাবজেক্টগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এমন বেশ কিছু সাবজেক্ট আছে, যেমন পলিটিক্যাল সায়েন্স, যেমন এডুকেশন, এগুলোর ক্ষেত্রে সিট বেশ অনেকখানি বেড়েছে। গত এসএলএসটির তুলনায় সিট অনেক বেড়েছে এবং প্যানেল পাবলিশ হয়েছে 1:1.6 ভিত্তিতে। কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 নম্বর নিয়ে একটা তো জটিলতা ছিলই। 10 নম্বর ইন সার্ভিসদের যে এক্সট্রা দেওয়া হয়েছে, গেজেটেও যেটার উল্লেখ ছিল, সেই বিষয়টা নিয়ে এখন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে অলরেডি মামলা চলছে। সেটার ভবিষ্যৎ কি, 10 নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে, এইসব নিয়ে একটা জটিলতা চলছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে এই যে প্যানেল পাবলিশ হয়েছে তাতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ইন সার্ভিস অনেকে পেলেও প্রত্যেকে কিন্তু পাননি। কারণ আমার নিজেরই চেনাশোনা 3 জন আছেন যারা ইন সার্ভিস, কিন্তু তারা পাননি। এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জোনের যে পরীক্ষার্থীরা ছিলেন, যে ক্যান্ডিডেটরা ছিলেন, তারা মনে করছেন যে তাদের জোনে ইন্টারভিউতে ভালো নাম্বার দেওয়া হয়েছে বা খারাপ নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ জোন ভিত্তিক ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এবং ডেমো ক্লাসের ক্ষেত্রে নাম্বারের অনেকখানি ডিফারেন্স হয়ে গেছে। আমি যদি ইস্টার্ন জোনের কথা বলি তাহলে আমি বলতে পারি আমার চেনা যারা আছেন বিভিন্ন সাবজেক্টে ফ্রেশার আছেন, তারা অনেকেই 13, 14, 15 এইরকম মার্কস পেয়েছেন, যেটা কিন্তু পার্সোনালিটি টেস্টে তাদের পিছিয়ে দিয়েছে। অবশ্যই সে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু এরকম ইন সার্ভিসও আছেন যারা ইন্টারভিউতে 12, 11, 12 এরকম পেয়েছেন। কাজেই একটা যে থিওরি চলছিল যে ইন সার্ভিস হলেই বুঝি পার্সোনালিটি টেস্টে তাদেরকে একেবারে ঢালাও 18 থেকে 20-র মধ্যে মার্কস দেওয়া হবে, সেটা আদৌ কিন্তু হয়নি এবং তার জলজান্ত প্রমাণ আমার চোখের সামনেই আছে। যে কারণে এরকম ইন সার্ভিসরা কিন্তু রিটেনে মার্কস পেয়ে যে জায়গায় ছিলেন, শুধুমাত্র ইন্টারভিউতে এইরকম মার্কস পাওয়ার কারণে তারা কিন্তু অনেক পিছিয়ে গেছেন, ইভেন ওয়েটিং লিস্টেও অনেক পিছিয়ে গেছেন। তো যাই হোক, আমরা যদি প্যানেলটাকে একবার ভালো করে দেখি তাহলে দেখব এবার যেহেতু আমাদের মাল্টি র্যাঙ্কিং হয়নি, সেই জন্য খুব দুঃখের সঙ্গে বলার এটাই যে জেনারেল মেল ক্যান্ডিডেটদের কিন্তু ভীষণ রকম বঞ্চনার শিকার হতে হচ্ছে, এটাই আমি বলবো। কারণ মেয়েদের ক্ষেত্রে যদিও একটা কম্বাইন্ড র্যাঙ্কিং হয়েছে, কিন্তু নর্মালি সেটা না হওয়ার ফলে, মাল্টি র্যাঙ্কিং না হওয়ার ফলে কিন্তু অনেক জেনারেল ক্যান্ডিডেট, বিশেষ করে মেল ক্যান্ডিডেটরা, তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবেন। এবং আমি জেনারেল মেল ক্যান্ডিডেট বলতে আমি কিন্তু ফ্রেশারদের কথাই বিশেষ করে বলছি। কারণ যদি মাল্টি র্যাঙ্কিং হতো তাহলেও কিন্তু ফ্রেশারদের অনেকখানি চান্স থাকতো। আমি বলছি না ফ্রেশাররা একেবারেই পাননি, যথেষ্ট ফ্রেশার অনেকগুলো সিটেই, আমি অনেকগুলো সাবজেক্টেই দেখতে পাচ্ছি ফ্রেশার আছেন, বেশ অনেকজনই আছেন। তো যদি মাল্টি র্যাঙ্কিং হতো আমার মনে হয় তাহলে আরও অনেক বেশি ফ্রেশাররা এখানে চান্স পেতেন। আর যদি আমি বলি এই যে মামলার গতি প্রকৃতি দেখে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে এই প্যানেলটাও ক্যান্সেল হবে, অথবা বিভিন্ন উকিলদের কাছ থেকে হুঙ্কার শোনা যাচ্ছে যে এই প্যানেলও আমরা ক্যান্সেল করেই ছাড়ব। তাহলে আমার সেখানে একটাই কথা বলার আছে, যদি এই প্যানেল ক্যান্সেল হয় বা কেউ যদি চেয়ে থাকেন যে এই প্যানেলটাও ক্যান্সেল হোক, তাহলে কিন্তু সেটা খুব একটা শুভ বুদ্ধি সম্পন্ন কথা নয়। কারণ একটাই ব্যাপার এখানে জানতে হবে। প্রথম কথা, যদি প্যানেল ক্যান্সেল করাটাই একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু সেখানে কতখানি সৎভাবে সেই চাওয়াটা হচ্ছে সেটার পিছনে একটা বিরাট প্রশ্ন থেকে যায়। কারণ প্যানেল ক্যান্সেল করব এই নিয়ে যদি শুধু মাতামাতি হয়, কিন্তু কারা এই দুর্নীতি করলো, কারা সেই দুর্নীতিতে প্রশ্রয় দিল, সেইগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। বা যে সমস্ত মহান উকিলদের আমরা দেখি, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব একটা ফুটেজ খাওয়ার মতো পরিস্থিতিতে নেই। তারা শুধুমাত্র এই কথাটা বলেই ফুটেজ খাচ্ছেন যে প্যানেল ক্যান্সেল করে দেবো। প্যানেল ক্যান্সেল হলে যে ফ্রেশাররা
সেটা যে সংখ্যকই হোক না কেন, তারা যে সুযোগটা পেয়েছিলেন, প্রথম কথা তারা সেই সুযোগটা খুব খারাপভাবে হারাবেন। ইন সার্ভিসদের কথা তো ছেড়েই দিচ্ছি, কারণ তারা অলরেডি সব কিছু হারিয়ে বসেই আছেন, তাদের আর কিছু বলার নেই। কিন্তু যে ফ্রেশাররা পেয়েছিলেন, যাদের সামনে নতুন করে একটা আশার সঞ্চার হয়েছিল, তাদের সেই সুযোগটা চলে যাবে। 2 নম্বর কথা, এই 26,000 চাকরি যাওয়ার পরে যে ডামাডোলটা হয়েছিল, তার ফলেই কিন্তু SLST 2টা হয়েছিল। কাজে এই প্যানেল ক্যান্সেল হওয়ার পরে নেক্সট পরীক্ষা কবে হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তার থেকেও বড় কথা, যদি এই প্যানেল ক্যান্সেল করাবো, অর্থাৎ এত সহজে প্যানেল ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, এই ধারণাটা যদি মানুষের মনে জন্মে যায়, তাহলে একটা কথা জানবেন, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামেই কিছু মানুষ চাকরি পান এবং একটা বিপুল সংখ্যক মানুষ তারা চাকরি পান না। এবার চাকরি পাইনি বলে যদি মনে করা হয় যে আমি তাহলে প্যানেলের বিরুদ্ধেই লড়াই করব সব সময়, আমি পাইনি কাজেই আমি পুরো প্যানেলটাকেই থাকতে দেব না, তাহলে কিন্তু ভবিষ্যতে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেই এই ব্যাপারটা হতে পারে। সেক্ষেত্রে সরকারি চাকরির পরীক্ষা বলতে যে নিশ্চয়তার কথা আমরা ভাবি, সেই দিন একেবারেই ফুরিয়ে যেতে চলেছে এবং মানুষের কাছে এই বার্তা দেওয়া যাবে যে আমি চাইলেই প্যানেল ক্যান্সেল করাতে পারি। সরকারের দুর্নীতি কি বিরোধী পক্ষের কনস্পিরেসি, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ দুর্নীতি এই প্রথম হয়নি, দুর্নীতি এর আগেও হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার মানসিকতা প্রত্যেকের থাকা উচিত। কিন্তু এখানে একটা কথাও মনে রাখা দরকার যে 100 জনের মধ্যে যদি 10 জনও সৎ ক্যান্ডিডেট থাকেন, তাহলে কিন্তু অন্য 90 জনের জন্য তাদের এই পরিণতি হতে পারে না। কাজেই আমাদের উদ্দেশ্য সেই দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটদের খুঁজে বার করা। পুরো প্যানেল ক্যান্সেল করব এই রকম হুঙ্কার ছাড়লে সেটা খুব খারাপ শোনায় এবং আলটিমেটলি হয়তো তার ফলও তাদের নয়, কিন্তু আমাদের সকলকেই ভোগ করতে হবে, সেই কথাটা সবসময় মাথায় রাখা উচিত। আর আমরা বিভিন্ন ক্ষেত্রেই যে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্রেশাররা আছেন, ফ্রেশারদের মধ্যে অনেক ক্ষোভের সঞ্চার হয়েছে, কিন্তু তাদেরকে আমি একটা কথাই বলবো, আমার বিশ্লেষণে যেটুকু আমার মনে হয়েছে যে 9-10-এর যখন ইন্টারভিউ হওয়ার পরে, ভেরিফিকেশান ইন্টারভিউ এখনও বাকি আছে, তারপরে যখন 9-10-এর প্যানেল পাবলিশ হবে, আমার মনে হয় প্রচুর সংখ্যক ফ্রেশার সেখানে চাকরি পেতে চলেছেন। এটা আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি, কারণ নর্মাল অ্যানালিসিস, নর্মাল স্ট্যাটিস্টিক্স কিন্তু সেই কথাই বলছে। ফ্রেশাররা একদমই হতোদ্যম হবেন না, কারণ হ্যাঁ, অনেক সাবজেক্টে আছে, যেমন আমার সাবজেক্টে বা এডুকেশান বা এই ধরনের ইকোনমিক্স, এই ধরনের সাবজেক্টে যেমন 9-10-এ পরীক্ষা দেওয়ার মতো জায়গা নেই, কিন্তু যে সাবজেক্টগুলো 9-10 এবং 11-12 দুটো ক্ষেত্রেই আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো 11-12 পাননি বলে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ 9-10 এখনও অবশিষ্ট আছে এবং 9-10-এ প্রচুর সংখ্যক ফ্রেশার চাকরি পাবেন, এটা নিশ্চিত। কাজেই হতোদ্যম না হয়ে সামনে যে ইন্টারভিউ আসবে সেটার জন্য প্রিপারেশান নিন, সেটার জন্য প্রিপারেশান নিলে ভবিষ্যতে অবশ্যই তার সুফল আপনারা পাবেন। এবং আরও একটা কথা বলে দিচ্ছি, এই প্যানেল ক্যান্সেল হবে, প্যানেল ক্যান্সেল হবে, এই ইন সার্ভিসদের বেশি নাম্বার দেওয়া হবে, আমরা তো কিছুতেই পাবো না কারণ আমরা ফ্রেশার, এইরকম নেগেটিভ চিন্তাভাবনা যদি মাথায় রাখেন, তাহলে কিন্তু আমি বারবার যে কথাটা আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, তাহলে কিন্তু আলটিমেটলি নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আমি এমন অনেকের সঙ্গে কথা বলেছি, ইন সার্ভিসরা, তারা খুব ওভার কনফিডেন্ট ছিলেন বাজার চলতি কিছু কথা শুনে, যে ইন সার্ভিসদের তো এমনি 18-20 করে নাম্বার দিয়ে দেওয়া হবে। তারা এটা শুনে বোধহয় একটু বেশি রিল্যাক্সড হয়ে গেছিলেন। এবং ফ্রেশাররা এমন অনেকে আছেন যারা একই রকম বাজার চলতি কথা শুনে তারা এতটাই নিরাশ হয়ে গেছিলেন যে আমরা তো ফ্রেশার, আমরা তো এমনিই নাম্বার পাবো না, আমাদের তো নাম্বার দেওয়াই হবে না। কাজেই এই দুটো অতিরিক্ত পজিটিভিটি এবং অতিরিক্ত নেগেটিভিটি দুটোই কিন্তু ভীষণ রকম ক্ষতিকর একটা জিনিস। কাজেই আমি একটা কথাই বলবো, দেখুন, পরিস্থিতি কোনোটাই আমাদের হাতে নেই, আমরা খুব সাধারণ মানুষ, এত রাজনীতির জটিল ক্যালকুলেশন আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। যেটা আমরা করতে পারি সেটা হলো আমরা আবার খাটতে পারি, আমরা আবার বারবার পড়ে যেতে যেতে আবার উঠে দাঁড়াতে পারি, কারণ আমাদের আর কোনো অপশান নেই। সেই জায়গা থেকেই আমি বলছি যে
প্রত্যেকেরই বয়স বাড়ছে, বিশেষ করে যারা অনেকগুলো বছর চাকরি করার পর তারপর আবার তাদের নতুন করে পড়াশুনো করে চাকরি পেতে হয়েছে, তাদের জন্য ব্যাপারটা খুব টাফ। এবার এখানে অনেকে প্রশ্ন করেন যে যোগ্য হলে তার সেটাতে অসুবিধে কী আছে, পরীক্ষা দিতে অসুবিধে কী আছে। আসলে এখানে কথাটা যোগ্য হলে পরীক্ষা দিতে অসুবিধার কথা নয়। হ্যাঁ, যদি প্রমোশনের জন্য পরীক্ষা হতো নিশ্চয়ই তাহলে যোগ্য হলেও সেই পরীক্ষাটা দেওয়ার কথা মানুষ ভাবতো, কিন্তু মানুষ একটা জিনিস অ্যাচিভ করার জন্য সে বারবার নিজের যোগ্যতার পরীক্ষা কোনো সরকারি চাকরিতেই দিতে হয় না, এবং আমরাও তার ব্যতিক্রম নই। এবং খুব সুচারুভাবে শিক্ষকদের যেভাবে শ্রেণীশত্রু বানিয়ে দেওয়া হয়েছে তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের নিজেদের মধ্যেই কোনো ইউনিটি নেই, কাজেই কাক কাকের মাংস খায়, তার ফল কি হতে পারে সেটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। কাজেই আমি একটা কথাই বলবো, কারোর ক্ষতি চাইবেন না। হ্যাঁ, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে চিহ্নিত করুন, কিন্তু যারা সত্যিই এত পরিশ্রম করে এত মানে ঝুট ঝামেলার মধ্যে সংসার সামলে, স্কুল সামলে, বিভিন্ন অসুস্থ বাবা মাকে দেখে তারপর যারা পরীক্ষা দিয়েছেন এবং তারপর যারা কোয়ালিফাই করেছেন, সেটা ফ্রেশার হন, সেটা ইন সার্ভিস হন, যারাই হন না কেন, তাদের প্রতি দয়া করে কোনো গ্রাজেস রাখবেন না, কারণ সেটা কিন্তু বুমেরাং হয়ে আসে। প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনারা কেউ হাল ছাড়বেন না। সামনে আপার প্রাইমারি আছে, মাদ্রাসা আছে। দেখুন, একটা চাকরি আমরা জানি আমাদের জীবনে খুবই প্রয়োজন, প্রত্যেকের জীবনে। আমরা যারা এই রকম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তাদের কাছে একটা সরকারি চাকরি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার। কিন্তু জীবন কোনো কিছুর জন্যই থেমে থাকে না। আমি নিজের জীবন দিয়ে সেটা টের পেয়েছি। চাকরি হারানোর পর আমাদের মনের অবস্থা কীরকম হয়েছিল, এবং তারপরে মানুষ সব কিছুর সঙ্গেই মানিয়ে নিতে পারে, সেইটা প্রত্যক্ষ প্রমাণ আমরা নিজেরা। কারণ আমরা সব কিছু মেনে নিতে শিখেছি। আমার মনে হয় একটা লেভেলে গিয়ে আমাদের মেনে নিতে হয়, কারণ ওই যে বললাম, আমাদের বাবা কাকা মামা জ্যাঠা কেউ নেই যাদের ধরে আমরা কিছু করতে পারবো। শুধুমাত্র নিজেদের জোরে কোনো কিছু অ্যাচিভ করার ক্ষমতা, ওইটুকুই আমাদের সম্বল। আপনারাও সেইটুকুকেই সম্বল করুন। এত ক্যালকুলেট করা, আমি বারবার আরও একটা কথা বলছি, বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানে আমি দেখছি বারবার করে, এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলোর সঙ্গে আমি নিজেও যেগুলোর মেম্বার, সেখানে বারবার করে বিভিন্ন রকম থিওরি খাড়া করা হচ্ছে, কারা পাবে কারা পাবে না, কত কাট অফ নামতে পারে, ওয়েট লিস্ট কত র্যাঙ্ক অবধি নামতে পারে, সেকেন্ড কাউন্সেলিং হবে কি না। দেখুন, এই কাটাছেড়াগুলো করা না সম্পূর্ণ মানে কি বলবো, অনর্থক সময় নষ্ট। কারণ এগুলো আগে থেকে প্রেডিক্ট করা যায় না, এবং প্রেডিক্ট করার কোনো প্রয়োজনও নেই। কারণ এই যে গতবার SLST 1-এ আমরা দেখলাম যে 4th কাউন্সেলিং অবধি হয়েছিল, এবং সেই কাউন্সেলিংগুলো যে অবৈধ সেটা নিয়েও মামলা চলছে, অথচ যারা সেই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিলেন এখানে কিন্তু তাদের হাতে কোনো কিছুই ছিল না। কাজেই সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং হবে কি না, এইগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করার কোনো মানে হয় না। কারণ যা হবে সেটা আমাদের ফেস করতে হবে, সেটা আমাদের হাতে নেই। যেটা হাতে আছে সেটা হচ্ছে, আপনি যদি লিস্ট দেখে বা অন্য কোনো সূত্রে খবর পেয়ে থাকেন যে কেউ এখনও এমন কেউ আছেন যিনি অসৎভাবে এই লিস্টে এমপ্যানেলড হয়েছেন, অবশ্যই সেই বিষয়গুলো প্রত্যেকের নজরে আনুন, যাতে আর একজন অসৎ লোকও এখানে না ঢুকতে পারে এবং পুরো প্রসেসটাকে আবার বানচাল করে দিতে না পারে। আবার সেই টেন্টেড লিস্ট পাবলিশড হয়েছে, প্রায় টেন্টেড লিস্ট শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের যে লিস্ট ছিল সেটা পাবলিশ হয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে তাদের কাছ থেকে নাকি সেই যে বেতন তাদের, সেটা ফিরিয়ে নেওয়ার প্রসেস শুরু হয়েছে। আমি সত্যিই জানি না সত্যি করে ফিরিয়ে নেওয়ার প্রসেস শুরু হয়েছে কি না, অথবা তাদের মধ্যে কেউ যে এই ফাইনাল প্যানেলে ঢুকে আছে কি না। সম্ভাবনা সব কিছুরই থাকতে পারে। কাজেই নিজেদের চোখ কান খোলা রাখুন, যাতে এই রকম ব্যাপার আর কখনোই ঘটতে না পারে। কারণ আপনি যদি এটা মনে করেন যে আমি পাইনি মানে আর আমি অন্য কাউকেও পেতে দেব না, তাহলে কিন্তু ভবিষ্যতে সেটা আপনার জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে, এবং আলটিমেটলি সরকারি চাকরি এবং পুরো যে সরকারি ব্যবস্থা মানে কিন্তু শুধু সরকারি চাকরির নিশ্চিন্ততা না, আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন রকম সরকারি সুবিধা সুযোগ সেগুলোর প্রয়োজন হয়। আমরা যদি দেখি যে পুরো সিস্টেমটাই আমরা এইভাবে ভেঙে ফেলছি, সেটাকে আমরা প্রোটেক্ট করার বদলে, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের যে নেক্সট জেনারেশন তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমি বলবো,
নিজেরা কখনোই হাল ছাড়বেন না, কারণ সামনে অনেক পরীক্ষা আছে, মাদ্রাসা আছে, আপার প্রাইমারি আছে, সেইগুলোর জন্য 9-10 অবশ্যই আছে, সেইগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করুন। এবং মাঝখানে যে শোনা গেছিলো যে মোটামুটি 27শে জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু হবে, আমরা তো বুঝতেই পারছি সেটা কোনোভাবেই সম্ভব নয়। মিড ফেব্রুয়ারি থেকে হয়তো শুরু করা হবে, কারণ এখনও আমাদের র্যাঙ্ক আমরা জানি না, মানে কম্বাইন্ড র্যাঙ্ক যেটা হবে। আর তারপরে আমাদের যে স্কুল লিস্ট সেটাও এখনও দেওয়া হয়নি। এবার স্কুল লিস্ট দেওয়া হয়নি, তার পিছনে অনেক রকম তত্ত্ব শোনা যাচ্ছে যে আমাদের এসএসসিকে নাকি সঠিক এখনও ভ্যাকেন্সি লিস্ট পাঠানো হয়নি। আমি জানি না এতদিন ধরে লিস্ট না পাঠিয়ে কী কাজ এরা করছিল, কিন্তু যা হোক পাঠানো হয়নি, বা এসএসসি হয়তো আরও অনেক আঁটঘাট বেঁধে পথে নামতে চাইছে, হয়তো মেবি। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট যেহেতু এখনও পাবলিশড হয়নি, কাজেই পুরো প্রসেসটা শেষ হতে যথেষ্ট সময় লাগবে। এবং তারপরে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায় তাহলে তো আমি জানি না পুরো প্রসেসটা কবে শেষ হবে বা কতদিন টানবে। কাজেই 9-10-এর ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেওয়ার এখনও অনেক সময় আপনাদের আছে। যারা 9-10-এ কোয়ালিফাই করেছেন এখনও অবধি, তারা সেই দিকে তাকিয়ে সেই ইন্টারভিউকে পাখির চোখ করে আপনারা সেই দিকে প্রিপারেশান নিন। কোনো রকম নেগেটিভ কথায় কান দেবেন না। এবং একটা কথা জেনে রাখবেন, অ্যাচিভ করতে না পারলে প্রচণ্ড কষ্ট হয়, সেই কষ্টের কথা আমরা খুব ভালো করেই জানি। আমরা প্রত্যেকে জানি যারা নিজেদের কষ্টে অর্জিত চাকরি দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে চেয়েছিলাম, কিন্তু যদি না পান, যদি কোনো চাকরি না পান, তাতেও আমি বলবো শুধু চাকরি করাটাই জীবনের লক্ষ্য নয়। আপনাদের প্রত্যেকের মধ্যে এমন অনেক কোয়ালিটি আছে যেগুলো আপনাদের সঠিক দিশা দেখাতে পারে। এবং এটা কোনো বানানো বা মানে আমি কাউকে কোনো সান্ত্বনা দিতে কোনো কথা বলছি না, এটা ফ্যাক্ট। জীবন অনেক বড়, একটা চাকরির জন্য কিছু থেমে থাকে না। আমরা যদি আমাদের জীবনে বাবা মাকে হারিয়েও বেঁচে থাকতে পারি, নিজের প্রিয়জনকে হারিয়ে বেঁচে থাকতে পারি, তাহলে একটা চাকরির জন্য আমাদের কিছুই থেমে থাকবে না, এইটুকু শুধু জানবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আশা করি অনেকেই এর মধ্যে সুসংবাদ পেয়েছেন, তাদের সকলকে অনেক অভিনন্দন জানাই। এবং ভবিষ্যতে যারা সুসংবাদ পেতে চলেছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল। এবং আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার যারা আমার অপরিচিত, যারা আমার চ্যানেল দেখেন না, প্রত্যেকের শুভকামনা করি। প্রত্যেকে যেন নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন সেই কামনা করি। যদি 9-10-এর ইন্টারভিউয়ের জন্য কোনো রকম সাহায্য লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে অবগত করতে। এখানে ছোট্ট করে একটু জাস্ট আবার বলছি, এটা ভাববেন না আমি অহংকার করে বলছি। আমি ইন্টারভিউতে 18.75 পেয়েছি এইবার। কাজেই যদি মনে হয় কোনো ইন্টারভিউ টিপস দরকার আছে তাহলে আমাকে নিঃসংকোচে বলতে পারেন। আমি মানে আমার যতখানি সাহায্য করা সম্ভব ততখানি আমি সাহায্য করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।